টিমটিম আলো জ্বলানো অন্ধকার মতো ঘরটায় রক্তের ছড়াছড়ি। তাজা রক্ত গড়িয়ে পড়ছে কারো শরীর বেয়ে। মেঝে ভেসে গেছে সেই রক্তে। তবু কোনো বিরতি নেই। আঘাতকারীর হাতও কেটে গেছে অনেকটা। গায়ের সাদা পোশাকটাও টকটকে বর্ণ ধারণ করছে। ঘরের এক কোণায় আহত অবস্থায় পড়ে আছে গার্ড। বাইরের গার্ডগুলো পালিয়েছে বহুক্ষণ। নিবিড় একা এলেও বিপদ নিশ্চিত জেনেই মানে কেটে পড়েছে তারা। ম্যাট একনাগারে বুকে কিলঘুষির দরুন শ্বাস নিতে পারছে না। জোরে জোরে কাশছে সে। নাকমুখ থেকে রক্ত পড়ছে, যেন এখনই প্রাণপাখি উড়ে যাবে তার। নিবিড় হিংস্র বাঘের মতো এলোপাথারি মেরাই চলছে ম্যাককে। প্রথম নিবিড়ের মোকাবেলা করার জন্য প্রতিক্রিয়া সৃষ্টি করলেও কুলিয়ে উঠিতে পারেনি সে। নিবিড়ের দেওয়া প্রতিটি আঘাতে যেন পাঁজরের হাড়গুলো ভেঙে গিয়েছে তার। তোকে আজ আমি মেরাই ফেলব জানোয়ার। অনন্যার সাথে কি করেছিস তুই বল? ও কেন উঠছে না? বল। ম্যাক কাশতে কাশতেই কোনোরকমে বলল, বিবিশ্বাস কর, আমি ওকে মারতে চাইনি। আমি যা জানি না ও কিভাবে। পুরো কথাটা শেষ করার আগে নিবিড় নিজের ডান পা তুলে দিল ম্যাটের বুকে। দাঁতে দাঁত চেপে বলল, জানোয়ার, তোর সাহস কি করে হলো ও মারা গেছে বলার? ওর কিচ্ছু হয়নি। শুনতে পারছিস তুই? ওর কিচ্ছু হয়নি। আমি বেঁচে থাকতে তোর মতো কাপুরুষ ওর কিচ্ছু করতে পারবে না। কথাটা বলে ম্যাটের কলার চেপে ধরে উঠাল নিবিড় এবং প্রায় সাথে সাথেই ছুঁড়ে মারল শক্ত দেয়ালটায়। ম্যাট দেয়ালে ধাক্কা খেয়ে আয়া আহহ বলে চিৎকার করে উঠল। তাতেও কিচ্ছু যায় এলো না নিবিড়ের। নিবিড় আবারও অনন্যার কাছে গেল। ওর ডান হাতটা চেপে ধরে ক্রন্দন মিশ্রিত গলায় বলল, অনন্যা, চোখ খোলো। দেখো আমি তোমার নিবিড় এসে গেছি। অনন্যা, ওঠ। এভাবে চুপ করে থেকো না। প্লিজ গেট আপ অনন্যা। জীবনে প্রথমবার হয়তো এমন হাউমাউ করে কাঁদছে নিবিড়। অনন্যাকে এভাবে অচেতন অবস্থায় দেখে হৃৎপিণ্ডটা যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে তার। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসছে। চোখের জলগুলো আজ বিন্দুমাত্র বাধা মানছে না। ও আর কখনোই উঠবে না নিবিড়। শি ইজ নো মোর। ব্যথায় কাতরাতে কাতরাতে চাপা গলায় কথাটা বলল ম্যাট। নিবিড় রাগে দুঃখে আবারও এসে সজোরে লাথি বসালো ম্যাটের বুকে। চুলগুলো হাতের মুঠোয় নিয়ে মাথাটা বারকয়েক দেয়ালের সাথে ক্রমান্বয়ে আঘাত করিয়ে চলল, যার দরুন মাথা ফেটে এভার রক্ত বের হতে লাগল ম্যাটের। এমন সময় কম করে হলেও 10-12 জনের পদধ্বনি শোনা গেল। নিবিড় ম্যাটের কলার ধরেছিল। অগ্নিরুষর গলা শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাল। অগ্নিরুষর পেছনে নিত্যরাত্রিও এলো। সাথে আসা ফোর্স দ্রুত নিবিড়কে ম্যাটের থেকে আলাদা করে দাঁড় করাল। অফিসার ব্যস্ত গলায় বলল, মিস্টার সাদমান, শান্ত হন। ওকে আইনের হাতে ছেড়ে দিন। নিবিড় নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবারও গেল বিছানায় পড়ে থাকা নিষ্প্রাণ দেহটার কাছে। নিবিড় জানে অনন্যা তাকে এভাবে এত সহজে ফেলে যাবে না। তবু মনের সন্দেহ দূর করার জন্য অনন্যার পালস চেক করল সে। ততক্ষণে অগ্নি, রুশো, নিত্য, রাত্রিও তাদের ঘিরে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের চিন্তার ছাপ। বোনকে এমন অচেতন অবস্থায় দেখে অগ্নিরুষর চোখে নিজে থেকে নোনাজল চলে এলো। বুকটায় যেন অদৃশ্য কেউ শত শত ছুরির প্রহার চালিয়ে যাচ্ছে এমন মনে হতে লাগল তাদের। নিবিড় কিছুক্ষণ চুপ করে থেকে অনন্যার হাত ছেড়ে দিল। থমথমে দৃষ্টি নিক্ষেপ করল অগ্নিদের ওপর। অগ্নিরুষ সহ বাকিদের বুকটাও এক মুহূর্তের জন্য কেঁপে উঠল।
তারপর যখন নিবিড়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল তখনই চিন্তার বোঝাটা যেন নিমিষেই হালকা হয়ে এলো সবার। নিবিড় অনন্যাকে নিজের বুকে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলল। নিত্যকে পাশে থাকা পানির বোতলটা দিতে বলে অনন্যাকে আবারও শুইয়ে দিল সে। অনন্যার গুরুতর কিছু হয়নি। জ্ঞান হারানোর পাশাপাশি হাতে পায়ের বাঁধনের দরুন ছিলে গেছে এটুকু জেনেই অনেকটা স্বস্তি পেল সকলে। নিবিড় হাতে করে পানি নিয়ে অনন্যার চোখে মুখে ছিটাতে লাগল। ঘাবড়ে গেল যখন সহজেই জ্ঞান ফিরে এলো না অনন্যার। নিবিড় ভয়ার্ত চোখে নিত্যর দিকে তাকাল। অস্ফুট স্বরে বলল, ও উঠছে না কেন নিত্য? তুই তো কদিন বাদে ডক্টর হবি। দেখো না অনন্যা কেন উঠছে না। ভাইকে এই প্রথম অসহায় হয়ে নিজের কাছে অনুরোধ করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না নিত্য। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাইয়া শান্ত হ, ডোন্ট প্যানিক, আমি দেখছি ওকে। অনন্যা একদম ঠিক হয়ে যাবে দেখিস। কথাটা বলে বলে নিবিড়কে সরিয়ে অনন্যার কাছে বসল নিত্য। অনন্যার শ্বাস, পালস, চোখ দেখে হঠাৎই থমকাল। নিবিড় ব্যতীত বাকিদের ইশারায় কিছু একটা বুঝিয়ে বলল, ভাইয়া আমায় মাফ করে দে রে, আমার হাতে করার মতো কিছুই নেই, অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে মুখ কালো করে উঠে দাঁড়াল নিত্য। ফোর্সরা যখন ম্যাট সাথে তার গার্ডকে নিয়ে বেরিয়েছে তখন সেও বাকিদের বেরিয়ে যেতে ইশারা করে হাঁটা ধরল। নিবিড় হতভম্ব হয়ে চেঁচিয়ে উঠল, কি বলছিস এসব নিত্য? কিছু করার নেই মানে কি? আর তোরা কেন বেরিয়ে যাচ্ছিস? অগ্নিরুষ, তোরা কি পাগল হয়ে গেছিস? হোয়াট দ্য? নিবিড়ের কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে অচেতন অনন্যার সাথে ফেলেই বেরিয়ে গেল সবাই। নিবিড়ের মাথাটা ঘুরছে। সে কি দুঃস্বপ্ন দেখছি নাকি বাস্তব বুঝে উঠতে পারছে না সে। নিবিড় অগ্নিদের দিক থেকে মনোযোগ ফিরিয়ে আবারও অনন্যার পানে তাকাল। অনন্যার গালে আলতো করে হাত রেখে ধরা গলায় বলল, অনন্যা আমি জানি আমি দেরি করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আরও আগে এলে তোমায় এতটা কষ্ট পেতে হতো না, কিন্তু তাই বলে তুমি এভাবে আমায় শাস্তি দিও না, আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আমি আর কিছু বলা হয়ে উঠল না নিবিড়ের। অনন্যা হঠাৎ চোখ খুলে মিষ্টি করে হাসল তার পানে চেয়ে। নিবিড়কে চমকে দিয়ে অবাকভাবটাও ঠিকমতো প্রকাশ করতে দিল না। ঝট করে শোয়া থেকে উঠে বসে নিজের কোমল ঠোঁটটা ছুঁয়ে দিল নিবিড়ের ভেজা ঠোঁটে। নিবিড় স্তব্ধ হয়ে রইল। সময়টা যেন থমকে গেল সেখানেই। তার যে এই মুহূর্তে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত তা ভেবে উঠতে পারল না। অনন্যা নিবিড়কে আরও একরাশ চমক দিয়ে ঠোঁট ছেড়ে জড়িয়ে ধরল। নিজের উষ্ণ আলিঙ্গনে নিবিড়কে মুড়িয়ে তার কাঁধে নিজের থুতনি রেখে কানে কানে বলল, হুস, অনেক কেঁদেছেন। আর না, আমি ঠিক আছি। দেখুন আপনার অনন্যার আপনার বুকেই ফিরে এসেছে। কথাটা বলে নিবিড়কে ছেড়ে দিয়ে চোখে চোখে রাখল অনন্যা। নিবিড় যেন এখনো ঘোরের মাঝে আছে। অনন্যাকে এভাবে আবিষ্কার করাটাকে সম্পূর্ণ স্বপ্ন কিংবা কল্পনা বলে মনে হচ্ছে তার। অনন্যা নিবিড়কে এভাবে সকট হয়ে থাকতে দেখে মুচকি হাসল। নিবিড়ের জলে ভেজা চোখ দুটো পরম আবেশে মুছে দিয়ে দুচোখের পাতায় দুবার ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিল। তুমি ঠিক আছো? তাহলে এতক্ষণ এসব কি ছিল? অনন্যা হেসে নিবিড়ের নাকে নিজের নাকটা ঘষে দিয়ে বলল, অভিনয়। বিস্মিত নিবিড় বোকার মতো প্রশ্ন ছুড়ল, অভিনয় মানে? অনন্যা স্মিথ হেসে ছোট্ট করে শ্বাস ফেলল।
তারপর বলতে শুরু করল, হ্যাঁ, অভিনয় করছিলাম এতক্ষণ। জানেন তো, জীবনে কিছু কিছু সময় মিথ্যে বলতে হয়, অভিনয় করতে হয়। যে অভিনয় মানুষের মঙ্গল হয় সে মিথ্যে বা অভিনয় পাপ নেই। আজ যদি আমি এই মৃত্যুর অভিনয়টা না করতাম তবে হয়তো আমার বিবস্ত্র লাশই দেখতে হতো আপনার। ম্যাট আমার কিছু করতে পারেনি, কারণ সময় থাকতেই বুদ্ধি খাটিয়ে মারা গেছি এমন ভান ধরেছিলাম আমি। শ্বাস আটকে রেখে বুঝিয়েছিলাম আমি মৃত। ভাগ্য ভালো সে আমার পালস চেক করেনি, না হলে বুঝে যেত আমি অভিনয় করছি। আর এটুকু বলে থামল অনন্যা। এক তীক্ষ্ণ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। ম্যাটের ওপর নিবিড়ের রাগটা যেন আবারও দপ করে জ্বলে উঠল। খানিক দম নিয়ে সেই রাগটা চেপে রেখে আবারও প্রশ্ন করল, কিন্তু আমি আসার পরও কেন এভাবে অভিনয় চালিয়ে যাচ্ছিলে? আমি ঠিক কতটা ঘাবড়ে গেছিলাম জানো? অনন্যা দুহাতে নিবিড়ের গাল ধরে বসল, চোখে চোখ রেখে বলল, আমি শুধু দেখতে চাইছিলাম আমি না থাকলে আপনি ঠিক কতটা পাগলামি করেন। কতটা পাগলামি করি দেখলে তো। আর কখনো আমায় এভাবে কষ্ট দেবে না, কথা দাও। অনন্যা বাচ্চাদের মতো দাঁত বের করে বলল, বেশ, দিলাম কথা। কথাটা বলে নিবিড়ের এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিল অনন্যা। নিবিড় চোখ দুটো বন্ধ করে অনন্যার স্পর্শগুলো অনুভব করল। অনন্যা খিলখিল করে হাসল, আহ্লাদি গলায় বলল, শুভ জন্মদিন বিলাই মশাই। জানেন, আজ আপনার জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আফসোস সেই সারপ্রাইজটা ভেস্তে গেল। নিবিড় ফিক করে হেসে অনন্যার ফুলিয়ে রাখা গালটা টিপে দিয়ে বলল, কোনো সারপ্রাইজ ভেস্তে যায়নি ম্যাডাম। তারপর নিজের বুক পকেট থেকে একটা কাগজ বের করে অনন্যার সামনে দেখালো নিবিড়। অনন্যা বড় বড় চোখ করে চিরকুটটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল। একরাশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, এই চিরকুটটা আপনি পেলেন কি করে? নিবিড় চিরকুটটা চটকিরে ছিনিয়ে নিয়ে আবারও পকেটে রাখল। দুষ্টু হেসে বলল, কি করে পেয়েছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো ওসব কৃত্রিমতার সারপ্রাইজের থেকে জীবনের সবথেকে বড় সারপ্রাইজটা পেয়েছি আজ আমি। অনন্যা গোলগাল চোখ করে ঠোঁট উল্টাল। বোকা বোকা গলায় বলল, ম্যাটকে উদামকেলানি দেওয়াই কি তবে আপনার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ ছিল? নিবিড় শব্দ করে হাসল অনন্যার কথায়। তারপর আচমকাই অনন্যার কোমর চেপে ধরল সে। অনন্যাকে নিজের কোলের ওপর বসিয়ে ফিসফিসিয়ে বলল, আজ্ঞে না ম্যাডাম, আজ্ঞে। জন্মদিনের আয়োজন তো অনেক করেছেন, এবার গিফট দিন। অনন্যার শিহরণে কুকড়ে উঠে আমতা আমতা করে জিজ্ঞেস করল, আবার কোনো গিফট? নিবিড় দুষ্টু হেসে আঙুল দিয়ে নিজের ঠোঁটে স্লাইড করল। মুখটা বাচ্চাদের মতো করে বলল, হামি নিব হামি, লম্বা আয়া হামি। অনন্যার বিস্ময় চোয়াল ঝুলে পড়ল নিবিড়ের এহেন কাণ্ডে। নিবিড়কে আকস্মিক চুমু খেয়ে অ্যাডাল্ট বাচ্চা বানিয়ে ফেলেছে এমন এক সন্দেহ হানা দিল মনে। তবে নিবিড়ের কিউটনেসে সেই সন্দেহ উবে গিয়ে মুখ টিপে হাসল অনন্যা। নিবিড়ের ঠোঁটের কাছে মুখ নিয়ে গিয়ে ধীর গলায় বলল, একদিন আপনি বলেছিলেন আপনি আমায় ততদিন ছোবেন না যতদিন পর্যন্ত না আমি আপনাকে নিজে থেকে কাছে রাখছি। আমাদের প্রথম চুমুরটার শুরুও আমিই করব বলে চ্যালেঞ্জ করেছিলেন। তখন আপনার কথাটাকে গায়ে লাগাইনি। নিজের ওপর আস্থা ছিল, ভেবেছিলাম আর যাই হোক আপনার প্রেমে আমি পড়ব না। কিন্তু আফসোস আমি হেরে গেছি। আপনার প্রেমে ভীষণ বাজেভাবে পড়ে গেছি। আপনি এমন একজন মানুষ যাকে ভালো না বেসে থাকা যায় না। আর সত্যটা কি জানেন? আমি হেরে গিয়েও জিতে গেছি। ভালোবাসাময় আপনাকে নিজের এই ক্ষুদ্র জীবনটায় পেয়ে জিতে গেছি আমি নিবিড়। কথাটা বলেই নিবিড়ের ঠোঁটে ডুব দিল অনন্যা।
আগেরবারের মতো এবার আর স্থির হয়ে থাকল না নিবিড়। এতদিনের জমিয়ে রাখা ভালোবাসাগুলোর বহিঃপ্রকাশ ঘটাল সে। তার প্রিয়তমাকে সবটুকু ভালোবাসায় মুড়িয়ে নিল। নিজের খাখা বুকটা অনন্যাকে জড়িয়ে ধরে পরিপূর্ণতা পেল তার। অগ্নি, রুশো, নিত্য, রাত্রি দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছিল সবকিছু। অনন্যা তখন সবার আড়ালে নিত্যকে চোখ টিপে দিয়ে বুঝিয়ে দিয়েছিল তার প্ল্যান, যার দরুন চতুর নিত্য বুদ্ধি খাটিয়ে বাকিদেরও বের করে এনেছিল ঘর থেকে। বর্তমানে কিউরিওসিটি দমিয়ে রাখতে না পেরে প্রত্যেকেই পাশের বাড়ির আন্টির দায়িত্ব পালন করছে। নিবিড় অনন্যার মাঝে চুমুর পর্যায় শুরু হতেই অগ্নির চোখ এক হাতে ঢেকে ফেলল নিত্য। রুশোর সাথে একই কাজ করল রাত্রিও। নিত্য বলল, অনেক দেখে ফেলেছ আর না, ভদ্র ছেলের মতো চোখ বুজে থাকো এবার। অগ্নি ফুস করে শ্বাস ফেলে বলল, আমরা ভদ্র হলে তোমরা অভদ্র হতে যাবে কেন? নারী পুরুষ 50-50 অধিকার। কথাটা বলে নিজের বা হাতে নিত্যর চোখও ঢেকে দিল অগ্নি। এদিকে রুশো দাঁত কেলিয়ে বলল, আমার আইস দ্বিতীয়বারের মতো ফুটো হয়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ অ্যাটম বোম। মাগার আমার যেন ভীষণ পাচ্ছে। রাত্রি চোখ বড় বড় করে বলল, পাওয়ার আর যাওয়া পেল না আপনার? এখানে টয়লেট নেই, চেপে ধরে রাখুন। রুশো ঠোঁট উল্টে মাথাটা ডানে বামে নাড়িয়ে বলল, আরে না, আমার ওই পায়নি। ওই পেলে তো যেখানে সেখানেই পেট হালকা করা যায়। আমার তো অন্য পেয়েছে। এই হলো প্রেম। রুশোর কথাটা শেষ হওয়া মাত্রই তার নাকে জোরেশোরে ঘুষি মেরে দিল রাত্রি। রুশো কাদো কাদো মুখ করে নাক চেপে ধরল নিজের। দুঃখী গলায় বলল, আজকাল পাওয়ার কথা বলাও যায় না দেখছি। এতদিন রং পাল্টে নাকে চুমু খেয়ে তার আজ আমার পেয়েছে বলতেই অ্যাটম বোম সেজে নাকটাকে টমেটো বানিয়ে দিল। বিচার সহ্য করা যায় না। ওহ মাই নাকু, আজ আকাশে সূর্যিমামার তেজ নেই। সে ক্লান্ত, পরিশ্রান্ত। মেঘেদের মাঝে ঘাপটি মেরে বসে। ঠান্ডা হাওয়ায় গাছের পাতাগুলো নড়ছে। সেই সাথে ভাসছে সবার বুক। ঠান্ডা মিষ্টি এই আবহাওয়া মন আজ উড়তে চাইছে। শত জোরতা কাটিয়ে খেলতে চাইছে খুব। সেই রাত পেরিয়ে আজ সকাল। ঢাকা থেকে বাংলাদেশ বিমানে 8-30 নাদাক বেরিয়ে 9-30 এর মাঝেই পৌঁছেছে সবাই। নিবিড়ের শরীর ভালো নেই, তার যথেষ্ট বিশ্রামের প্রয়োজন, তবু ছেলে নাছোড়বান্দা। সে হাসপাতালের সাদা চাদরে মোড়ানো বেডটায় শুয়ে থাকবে না মানে থাকবেই না। তার মতে হাসপাতাল এমন একটা জায়গা যেখানে সুস্থ ব্যক্তি থাকলেও অসুস্থ হতে বাধ্য। হাসপাতালের দমবন্ধকর পরিবেশ যে কারো মাঝেই রোগী ভাব এনে দেয়। শরীর সুস্থ থাকার পরও মনে হয় শরীরটা ভালো নেই। সেই সাথে মনের গুমট বাধা তো আছেই। নিবিড়ের জোরালো যুক্তির সাথে পেরে উঠা বড় দায়, যার দরুন অবশেষে বাধ্য হয়েই রাজশাহী ফিরেছে সবাই। গতকালকের বিশ্রী মুহূর্তগুলো ঢাকার বুকেই ফেলে এসেছে। এক মুহূর্তের জন্যও মনে করতে চায় না সেই তিক্ত ঘটনাগুলো। তবে কালকের দিনটা একদিক থেকে স্মরণীয়। শত প্রতীক্ষার পর তৃষ্ণার্ত দুই প্রেমের পথিক যে এক হল। মনের সবটুকু ভালোবাসাকে সাক্ষী রেখে স্বীকার করল সত্যটা। একে অপরের বাহুডোরে আবদ্ধ হয়ে ভালোবাসার পরশ দেওয়া নেওয়া করল। দূরত্বের দেয়াল ভেঙে ফেলল তারা। আজ নিবিড়দের ম্যানশনে গমগমে ভাব। শ্বশুর বাড়ির লোক থেকে শুরু করে রুশোদের পরিবার, রাত্রিদের পরিবারও হাজির। কাল টিভির ব্রেকিং নিউজ দেখে কেউই স্থির রাখতে পারেনি নিজেদের। সাদনান সাহেব তো পারেন না, সেই রাতেই সন্তানদের কাছে ছুটে যান। তবে আফসোস সেই সময় ছিল না কোনো ফ্লাইট। গাড়ি করে যাওয়ার আগেই সুখবর পেয়েছেন।
সবাই সুস্থ সমেত বাড়ি ফিরছে জেনেই বুক হালকা করে গুনে গেছেন অপেক্ষার প্রহর। আজ বাড়ির মহিলা মণ্ডলী রান্নাঘরে ভিড় জমিয়েছেন। যেন পৃথিবীর যত খাবার আইটেম আছে তার সবকটাই রান্না করে তবে দম ফেলবেন। নিবিড় ক্লান্ত শরীরটা বিছানায় ছুঁড়ে মেরে চুপটি করে শুয়ে। তবে চোখ সে বুঝছে না। অনন্যা এইমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে তার। আজ হঠাৎই সে রক্তবেগুনি বর্ণের শাড়িতে নিজেকে মুড়িয়েছে। কানে পড়েছে একজোড়া ঝুমকো। উজ্জ্বল শ্যামলা গায়ে শাড়িটা কি দারুণ মানিয়েছে তার। নিবিড় পলক ফেলতে পারছে না। চোখ দুটো যেন তার প্রেমের ভ্রমরটার ওপরই স্থির। অনন্যা ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছিল এমন সময় তার নজর গিয়ে পড়ল নিবিড়ের প্রতিচ্ছবির ওপর। নিবিড় ঘোর লাগানো দৃষ্টিতে তার পানে চেয়ে। নিবিড়ের এমন চাহনি দেখে লাজুক হাসল অনন্যা। গাল দুটো যেন লজ্জায় হালকা গোলাপি বর্ণ ধারণ করল তার। সে টাওয়াল ফেলে উল্টো দিকে ফিরল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, ওভাবে কি দেখছেন? নিবিড় জবাব দিল না। বিছানা থেকে ধীর পায়ে উঠে এসে টাওয়ালটা হাতে তুলে মুছে দিতে লাগল অনন্যার চুলগুলো। আরে আরে কি করছেন? আপনার রেস্টের প্রয়োজন। যান শুয়ে পড়ুন। আমি একা চুল মুছতে পারব। নিবিড় অবাধ্যের মতো কথাটা যেন কানেই তুলল না তার। টাওয়াল দিয়ে চুলগুলো মুছে আচমকাই কোমর জড়িয়ে ধরল অনন্যার। অনন্যার ঘাড়ে নাক ঘষে আহ্লাদি গলায় বলল, তুমি এত টেস্টি কেন? উম্ম খেয়ে ফেলতে ইচ্ছে করছে একদম। অনন্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে চিমটি কেটে বসল নিবিড়ের হাতে। প্রায় সাথে সাথেই ব্যথায় কুকড়ে চেঁচিয়ে উঠল নিবিড়, আইসস। অনন্যা খিলখিল করে হেসে উঠল। দুষ্টমি ভরা কণ্ঠে বলল, যাক বাবা, আপনিই তো খেয়ে ফেলবেন বলছিলেন। দিলাম একটা মিষ্টি চিমটি। এখন চেঁচাচ্ছেন কেন? নিবিড় বাচ্চাদের মতো ঠোঁট কুঁচকে বলল, এটা যদি মিষ্টি চিমটি হয় তবে ঝাল চিমটি কোনটা? নির্ঘাত সেই চিমটি খেলে পৃথিবীর কোনো মানুষই বেঁচে থাকতে পারবে না। অনন্যা যেন আরও মজা পেল। নিবিড়ের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, অনেক হয়েছে দুষ্টুমি। এবার রেস্ট করুন তো বাবা। আজ পুরো দিন রেস্ট না করলে কিন্তু রাতের সব প্ল্যান ক্যান্সেল। আমরা সবাই আড্ডা দেব আপনাকে ছেড়ে। আর আপনি এখানে শুয়ে শুয়ে স্যুপ গিলবেন। নিবিড় বাধ্য হয়ে গাল ফুলিয়ে বসল বিছানায়। তারপর হঠাৎই মুচকে যাওয়া পাটা দেখিয়ে বলল, এই দেখ আমার পা একদম ঠিক হয়ে গেছে। কাটা জায়গাগুলোও ব্যথা করে না আর। নিবিড় নিজেকে পুরোপুরি সুস্থ সাব্যস্ত করতে নিতেই কোথা থেকে যেন জ্যাকি এসে লাফিয়ে উঠল নিবিড়ের গায়ে। নিবিড় আকস্মিক আক্রমণ নিতে না পেরে পা ঝাঁকাতেই আবারও আহহ করে উঠল। অমনি অনন্যা ক্ষিপ্ত গিন্নিদের মতো দুহাত কোমরে রেখে বলল, ঝুট বলে কাওয়া নেহি জ্যাকি কাটে। এখন চুপচাপ রেস্ট করুন। বেশি টেরিবেরি করলে কিন্তু মা জননীকে বলে দিব। তারপর তার বাবুইকে কিভাবে বেঁধে রাখবে যেটা সম্পূর্ণ তার বিষয়ে। অনন্যার জুড়ে দেওয়া কথাটায় স্ট্রিক্ট বউ টাইপ ভাবছিল। ভালোবাসি কথাটা বলতে না বলতেই এমন ধমক মারা শুরু করেছে আবিষ্কার করে বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে এলো নিবিড়ের। সে আর কোনো কথা বাড়াল না। ভদ্র ছেলের মতো গায়ে কম্বল টেনে শুয়ে রইল। ঠিক এমন সময় রুশো ট্যানিকে কোলে নিয়ে দরজায় নক করল। লম্বা করে দাঁত কেলিয়ে বলল, প্রেমকক্ষে আসতে পারি? অনন্যা সরু চোখে তাকালো ভাইয়ের দিকে। নাক ফুলিয়ে বলল, রুশো ভাইয়া, আই প্রমিজ আমি তোমাদের বাসর রাত পানি পানি করে দেব। রুশো ট্যানিসহ ভেতরে এসে অনন্যার রাগটা আরও বাড়িয়ে দিয়ে বলল, পানি পানি না করে শরবত শরবত করিস। চাইলে কোক কোকো করতে পারিস। আই ওন্ট মাইন্ড। ভাইয়া আয়া। ভাইবোনের খুনসুটি দেখে হেসে ফেলল নিবিড়।
অনন্যা রুশোর কোল থেকে ট্যানিকে নিয়ে গাল ফুলিয়ে বসল। ট্যানি আগের থেকে বেশ বড় হয়ে গেছে। দেখতে না দেখতেই কেমন গুলুমুলু হয়ে গেছে। ট্যানির নরম গায়ে আলতো করে হাত বুলালো অনন্যা। ট্যানি আদর পেয়ে উম্মমেও করে উঠল। ঠিক সেই সময়ই তার ওপর ঝাঁপিয়ে পড়ল জ্যাকি। অনন্যা ঘাবড়ে গেল, সেই সাথে চমকে উঠল নিবিড় রুশো। জ্যাকি টেনি দুজনই ফ্লোরে একে অপরকে ইচ্ছেমতো থাবা মারতে মারতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিল। অনন্যা চোখ লাড্ডু বানিয়ে দুজনকে ছাড়িয়ে দিতে ছুট লাগাতেই দরজা দিয়ে বের হয়ে গেল তারা। কেউ মেয়াও তো কেউ ভাউ ভাউ করতে করতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলল মুহূর্তেই। অনন্যা চিল্লিয়ে উঠল, হে আল্লাহ, এই বস্তা তো আমার ট্যানিটাকে আজ মেরাই ফেলবে। কথাটা বলেই হন্তদন্ত হয়ে ছুট লাগালো অনন্যা। রুশো ছুট লাগাতে নিতেই নিবিড়ে পানে তাকালো একবার। বুদ্ধি খাটিয়ে বাইরে থেকে চট করে দরজাটা লাগিয়ে দিয়ে বলল, তুমি ঘরেই রেস্ট করো ব্রো। ইউর দৌড়াদৌড়ি ইজ নট এলাউড। ভেতর থেকে হেই রুশো দরজা লাগিও না, আই নিড টু গো বলে নিবিড়কে চেঁচাতে শোনা গেলেও রুশো পাত্তা দিল না। বোনের মতো সেও বদের হাড্ডি দুটোকে আলাদা করার জন্য দৌড় লাগাল। এক পর্যায়ে দেখা গেল ডগি বিল্লির কুরুক্ষেত্রের চোটে পুরো বাড়ির মানুষই আধপাগলা হয়ে পড়ল। রাহিত হাতে বাজারের ব্যাগ নিয়ে আসছিল। তাতে রান্নাবান্নার জন্য জরুরি কিছু সামগ্রী ছিল। হঠাৎ তার পায়ের কাছে এসে ডগি বিল্লির কাবাডি খেলা শুরু হতেই লাফাতে শুরু করল সে। ও মা গো, ও বাবা গো, কেউ বাঁচাও বলে ছাড়ল এক চিৎকার। রাহিতের চিৎকারে দৌড়ে এলো রুশো, অনন্যা, অগ্নি, নিত্য এবং রাত্রি। ততক্ষণে বাজারের ব্যাগ ছেড়ে ধপাস করে ফ্লোরে পড়া সারা রাহিতের। রাহিতের এমন দুর্দশা দেখে কচাত করে জিহ্বে কামড় খেল অগ্নি, বিড়বিড় করে বলল, কাম সারছে। রাহিতকে টেনে ফ্লোর থেকে কোনোরকমে তুলল রুশো। বেচারা কোমর চেপে ধরে কিছু একটা গণনা করার ভান করে কাদো কাদো গলায় বলল, কাল থেকে আজ পর্যন্ত এই নিয়ে তিনবার কোমর ভাঙলাম। কোমরের হাড্ডিগুড্ডি আর একটাও আস্ত নেই। এ কোমর রেখে কি লাভ? ভাই আমার, এই কোমরের পাউডার বের করে বরং রুটি বানিও। আমি প্লাস্টিকের কোমর লাগাতে চললাম। রাহিত কোনোরকমে কথাটা বলে সোফায় গা ছেড়ে দিল। এর মধ্যে আবারও ঘটল এক অঘটন। ট্যানি লেজ ফুলিয়ে চট করে সোফার ওপরে উঠল। তার দাঁতগুলো কড়মড় করছে। ভয় লেজ বেলুনের মতো ফুলিয়েও তার তেজ দেখে অবাক হল সবাই। ট্যানি হয়তো আবারও জ্যাকির ওপর ঝাঁপিয়ে পড়বে এমনটা আশঙ্কা করে ফিসফিসিয়ে তবে ব্যস্ত গলায় বলল অনন্যা, রাহিত ভাই, ট্যানি আপনার কাছেই আছে। ওকে চেপে ধরুন, নয়তো পুরো বাড়ি লণ্ডভণ্ড করে ফেলবে এরা দুজন। রাহিত শুকনো ঢোক গিলে অনন্যার পানে তাকাল। অনন্যা আবারও তাড়া দিতেই কাপা কাপা হাতে চট করে ধরে ফেলল ট্যানিকে। এদিকে নিত্য দ্রুত জ্যাকিকে সরিয়ে আনল। জ্যাকি দূরে যেতেই শান্ত হয়ে এলো ট্যানি। তবে অঘটন ঘটানো এখানেই থেমে থাকল না। বিশ্রী এক গন্ধে নাকমুখ চেপে ধরতে হল সবাইকে। রাহিত কোলের ওপর ভেজা কিছু অনুভব করতেই শিউরে উঠল। ভয়ার্ত চোখে ভেজা জায়গাটায় দৃষ্টি নিক্ষেপ করতে মাথাটা চক্কর দিয়ে উঠল তার। এই যা, শেষমেশ বিলাইডা হাইগা দিল রে। রান্নার দায়িত্বে থাকা চাচা নাককুচকে কথাটা বলেই পাশ কাটিয়ে গেলেন। রাহিত পারে না নিষ্পাপ মুখ করে লেজ নাড়াতে থাকা ট্যানির পশ্চাৎ ফাটিয়ে ফেলে। বেচারার এমন অবস্থা যেন না পারছে সইতে আর না পারছে কিছু করতে। অনন্যা বুঝল রাহিতের করুণ পরিস্থিতিটা। যার দরুন ইতস্ততভাবে ট্যানিকে টেনে এনে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, মানে বলছি কি রাহিত ভাই, ট্যানি তো ভদ্র, কিউট একটা বাচ্চা। ওর পটিও ওর মতোই কিউট। আপনি কিছু মনে করবেন না। মাঝে মাঝে দিনে দুবার শাওয়ার নেওয়ায় ক্ষতি নেই।
কথাটা বলেই ট্যানিকে নিয়ে ছুট লাগালো অনন্যা। রাহি তো নাকমুখ চেপে ধরে গুঙিয়ে উঠল। কোমরটা তো পাউডার হলই এখন এই দুর্গন্ধযুক্ত গু। হে আল্লাহ, তুমি মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই। এই দুর্গন্ধ যে আর নেওয়া যায় না। রুশো রাহিতের কোলে পড়ে থাকা পটিটা দেখে আস্তে করে ইয়াক বললেও পরিশেষে সান্ত্বনা স্বরূপ বলল, রাহিত ভাই, তুমি কিন্তু শুধু শুধুই রিয়্যাক্ট করছো। জাস্ট লুক অ্যাট দ্য পু। কত সুন্দর নাদুস একটা পু। একটু ব্যাড স্মেল আসছে যদিও, বাট ওটার কিউটনেসের কাছে স্মেল কিছুই না। রাহিত ব্ল্যাঙ্ক ফেস বানিয়ে তাকালো। সে জানে রুশো তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু এ ধরনের সান্ত্বনা দিতে জীবনে প্রথমবার দেখছে সে। সাদনান সাহেব ড্রয়িং রুমে সৃষ্ট চিৎকার চেঁচামেচির দারুণ নিচে নেমে এসেছিলেন। দূর থেকে রাহিতকে এভাবে কোলের ওপর অদ্ভুত এক পদার্থ নিয়ে ভ্যাবলার মতো বসে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও কি রে রাহিত, তোর কোলে ওটা কি? তখনকার চাচা আবারও রান্নাঘরের দিকে ছুটছিলেন মহিলা পল্টনকে সাহায্যের উদ্দেশ্যে। সাদনান সাহেবের রাহিতের উদ্দেশ্যে ছোড়া প্রশ্ন কানে পৌঁছতেই ব্রেক কষলেন। খাক মার্কা হাসি হেসে বললেন, তেমন কিছু না স্যার, বিলাই ওরে পেছনে দিয়া ভালোবাসা দিছে। কথাটা বলেই হাসতে হাসতে রান্নাঘরে ঢুকলেন চাচা। সাদনান সাহেব কিছুক্ষণ থম মেরে অসহায় রাহিতের পানে চেয়ে রইলেন। তারপর হঠাৎই গগন ফাটানো হাসিতে ফেটে পড়লেন তিনি। রাহিতের মুখ লজ্জায় চুপসে যেতে যেতে শুকিয়ে গেল একদম। বেচারা ভেবে পেল না এত দুঃখ কোথায় রাখা উচিত তার। ঘড়িতে ৮টার ঘরে ঘণ্টার কাটার অবস্থান। মিনিটের কাটা আপাতত ৫-এর ঘরে। মস্ত ছাদটায় বিছানা পাতা হয়েছে। কম করে হলেও ২০ জনের মতো সমাবেশ বসিয়েছে তাতে। খুশির আমেজ শুধু নিবিড়ের জন্মদিন বলেই নয়, আজ রুশোরাত্রির বিয়ের ডেটও ফিক্সড করা হয়েছে। নিত্যঅগ্নির বিয়ের ঠিক পরের মাসেই তাদের বিয়ে, যা হতে আর মাত্র ১.৫ মাসের মতো বাকি। আজ অনামিকা নিজ হাতে কেক বানিয়েছেন। নিবিড়কে তিনি কখনোই নিজের জামাই চোখে দেখেননি, বরং জামাইয়ের ঊর্ধ্বে ছেলের চোখে দেখে আসছেন। তাই তার জন্মদিনে একটু স্পেশাল কিছু না করলে কি চলে? একদম নয়। সবাই যখন খাওয়া দাওয়া, আড্ডা, হৈহুল্লোড়ে মগ্ন ঠিক এমন সময় নিবিড় অগ্নিকে ছাদের এক কোনায় নিয়ে এলো রুশো। তার মাথায় দারুণ এক গেম খেলার প্ল্যান এসেছে বিধায়। আবে তুই কি করতে চাইছিস বলতো? কি গেম খেলবি এখানে? রুশো হাতের ইশারায় অগ্নিকে আস্তে কথা বলাতে বলে ফিসফিসিয়ে বলল, আরে ব্রো, আস্তে কথা বলো আস্তে। অ্যাকচুয়ালি এটা গেম নয়, বলা যায় এক ধরনের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? বিস্ময় নিয়ে বলল নিবিড়। রুশো হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলল, ইয়াহ ব্রো, চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জটা হবে এই মোমবাতি দিয়ে। পকেট থেকে এক মোমবাতি বের করে নিবিড় অগ্নির সামনে ধরে কথাটা বলল রুশো। নিবিড় অগ্নি, দুজনের মুখেই কনফিউশনের ছাপ। অগ্নি রুশোর হাত থেকে মোমবাতিটা নিয়ে উল্টেপাল্টে দেখে জিজ্ঞেস করল, এইটা দিয়ে আবার কিসের চ্যালেঞ্জ মারাইতাছস তুই? ও ব্রো, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কথাটা বলেই মোমবাতিটা জ্বালিয়ে নিজেদের থেকে এক হাত দূরত্বে রাখল রুশো। তারপর নিবিড় অগ্নির প্রশ্নেমাখা মুখের বিপরীতে বলল, ব্রোস, আমি তোমাদের দুজনকেই চ্যালেঞ্জ করছি, তোমরা এখান থেকে ক্যান্ডেলটা নেভাতে পারবে না। যদি পারো তাহলে তোমরা উইনার। অগ্নি বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে বলল, বলদ পাইছ সামাগো? এখান থেকে জোরে একটা ফু মারলে খালি ক্যান্ডেলই নিভবে না, ব্যাটা নিজেই উড়ে যাবে। ওহ ব্রো, আগে পুরো কথাটা তো শোনো। গেইমের রুলস, তোমাদের ক্যান্ডেলটা নেভাতে হবে, তবে মুখ দিয়ে ফু দিয়ে নয়। অগ্নিনিবিড় একে অপরের দিকে ভ্রু কুঁচকে তাকাল। তারপর রুশোর পানে চেয়ে নিবিড় জিজ্ঞেস করল, দ্যাট মিন্স এখান থেকে নাক দিয়ে ক্যান্ডেল নেভাতে হবে?
রুশো দুই কাঁধ উঁচু করে বলল, সেটা আমি কি করে বলবো? তোমাদের ওপর ডিপেন্ড করে তোমরা কি করবে। অগ্নি ফুস করে শ্বাস ফেলে লম্বা করে দম নিল। একবার, দুবার, তিনবারেও যখন নাক দিয়ে শ্বাস ছেড়ে মোমবাতিটা নেভাতে পারল না তখন হাল ছেড়ে দিয়ে বলল, কি এক জঘন্য চ্যালেঞ্জ করতাছস? এখান থেকে আদৌ নাক দিয়ে নেভাবে সম্ভব? নেভার। অগ্নিকে থামিয়ে নিবিড় এবার হাত দিয়ে জোরে জোরে বাতাস করা শুরু করল। কিন্তু তাতেও ক্যান্ডেল যেই জ্বলন্ত সেই জ্বলন্তই রয়ে গেল। অবশেষে নিবিড়ও হার মেনে নিয়ে বলল, ইটস ইম্পসিবল ম্যান। এক হাত দূর থেকে মুখ দিয়ে ফু দেওয়া ছাড়া আসলেই ক্যান্ডেল নেভানো পসিবল নয়। কিন্তু আমি যদি ইম্পসিবলকে পসিবল করে দেখাই তবে? রুশোর কথায় বিস্ময় নিয়ে তাকালো নিবিড় অগ্নি। অগ্নি চিন্তিত চিত্তে বলল, ওকে ফাইন, পসিবল করে দেখা। বাট যদি না পারস তাইলে বাবা একটা মাইরও মাটিতে পড়বে না। রুশো প্রবল আত্মবিশ্বাস নিয়ে তাদের সরে দাঁড়াতে ইশারা করল। নিবিড়গ্নি সরে যেতেই ক্যান্ডেলের সোজাসুজি অবস্থান নিল সে। নিবিড়গ্নি অবাক হল যখন রুশো সামনের দিকে ফিরে না থাকে উল্টো দিকে ফিরল। তাদের চোখজোড়া রুশো ঠিক কি করতে যাচ্ছে আবিষ্কার করার জন্য আগ্রহী হয়ে উঠতেই পুহু করে প্রকাণ্ড এক শব্দের সৃষ্টি হল। সেই শব্দ কোনো অ্যাটম বোম কিংবা টায়ার পাঞ্চার হওয়ার শব্দ নয়। সেই শব্দ প্রাকৃতিক বায়ু ঘটিত শব্দ, যা রুশো পশ্চাৎ দিয়ে নিঃসরণ করে নিমিষেই নিভিয়ে ফেলল মোমবাতিটা। নিবিড় লজ্জায় দুহাতে মুখ চেপে ধরল। অগ্নি কি করবে ভেবে না পায় ঠাস করে থাপ্পড় মারল রুশোর পশ্চাতেই। চেঁচিয়ে উঠে বলল, নোংরা! তুই এতক্ষণ তোর প্রাকৃতিক বায়ু আটকায় রাইখা এই জঘন্য গেম খেলবার আইছস। উহহ, ইয়াকথু! বিশ্রী এক গন্ধ অগ্নির নাকে ঠেকতেই এবার রুশোর পশ্চাতে লাথি মেরে দিল অগ্নি। নাকমুখ ঢেকে বলে উঠল, ছি! কি ছাইপাশ খাইয়া আইছস? ডিম পচা গন্ধ! ও গন্ধের হাত থেকে বাঁচতে নিবিড়গ্নি রুশোকে ফেলেই লাগাল এক ছুট। দুধাপের পর তৃতীয় ধাপ ফেলতেই তাদের থমকাতে হল। চোখ বড় বড় করে স্ট্যাচু সেজে দাঁড়িয়ে থাকা অনন্যা, নিত্য, রাত্রিকে দেখে মুখ আপনা আপনিই হা হয়ে গেল দুজনেই। রুশো ভাইয়েদের আটকাতে ঘুরেছিল মাত্র, কিন্তু তার সামনে যে আরও তিনজন দাঁড়িয়ে তা লক্ষ্য করেনি। যখন তার ছুটকি, কলিজা কাটা ভাবি এবং অ্যাটম বোমকে দেখল তখন পারে না লজ্জায় ছাদ থেকে লাফ মেরে পড়ে সে। রুশো চোখমুখ ঢেকে মিনমিন করে বলল, শেষ শেষ শেষ! আজ আমার বাঁচাকুচা মানসম্মানও শেষ। তারপর কিছুক্ষণ চলল নীরবতা। নীরবতার পর্ব চলার 1 মিনিটের মাথায় 5টে আলাদা ধ্বনির সমন্বিত স্বরে হেসে ওঠার শব্দে চমকাল রুশো। এক চোখ বের করে দেখল হাসতে হাসতে এক একজনের গড়াগড়ি খাওয়া অবস্থা। যে অ্যাটম বোম এতক্ষণ তার দিকে অগ্নিদৃষ্টিতে চেয়েছিল সেও হাসতে হাসতে চোখ ভিজিয়ে ফেলছে। রুশো লজ্জায় পড়ে হলেও জোরপূর্বক হাসল। রাত্রি কাছে এসে যখন তার নাকটা টেনে দিয়ে বলল, আমার জোকার ধলা ইন্দুরটা, তখনই গলে গেল রুশো। গদগদ কণ্ঠে বলল, তোমারই তো। তারপর বলা যায় পুরো রাতি আড্ডায় মেতেছিল সবাই। হেসে খেলে দারুণ একটা সময় কাটিয়েছে প্রত্যেকেই। শূন্য নিষ্প্রাণ বাড়িটাই পুনরায় প্রাণ ফিরে এসেছে। এত ভালোবাসার মাঝে কেটে গেছে সব দুঃখ কষ্ট। অপরাধীদের কঠিন শাস্তি হয়েছে, সততার হয়েছে জয়। নিবিড় অনন্যা, অগ্নি নিত্য, রুশোরাত্রি এক হয়েছে। তাদের ভেতরের যত ভালোবাসা আছে তা উজাড় করে দিয়েছে তাদের প্রেমের কাছে। দূরে কোথাও যারা নিহানো তাদের প্রেমময় জীবন কাটাচ্ছে। রাগভিমান, হিংসাবিদ্বেষ ভুলে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলছে তাদের নিজেদের দুনিয়া। সমাপ্ত।